শাহেদের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ, করোনার ভুয়া পরীক্ষায় ৩ কোটি টাকা লোপাট, ৭ কর্মকর্তা কর্মচারী রিমান্ডে মিরপুরের হাসপাতালে সিলগালা। এমপি পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর। কুয়েতে গ্রেপ্তারের বিষয়েও চলবে তদন্ত। ৪ মাস পূর্তির দিনে করোনায় ৪৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১,৭২,০০০। স্বাস্থ্যবিধি মেনে আগামী সপ্তাহে কোর্ট চালু, জানালেন আইনমন্ত্রী। বিশ্বজুড়ে ফের বাড়ছে সংক্রমণ ও মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখের বেশি। ভাইরাস ছড়াতে পারে বাতাসেও, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বন্যায় উত্তরের দুর্ভোগ কমেনি, বীজতলা নষ্ট হওয়ায় ধান নিয়ে শঙ্কায় কৃষক। ভাঙনে বিলীন কুড়িগ্রামের ২,০০০ পরিবারের বসতভিটা। মাস্ক পিপিই কেলেঙ্কারিতে জেএমআই ও তমার ২ শীর্ষ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ, অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা। এবং ১১৭ দিন পর মাঠে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করবে ইংল্যান্ড, বৃষ্টিতে বিলম্ব। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রিজেন্টের কর্ণধার আলোচিত সমালোচিত মোহাম্মদ শাহেদ প্রতারণায় যেন পিএইচডি ডিগ্রিধারী। হাসপাতালের ভুয়া চিকিৎসায় নয়, কমপক্ষে ২০০ জন ঠিকাদার, তার কাছে কয়েক কোটি টাকা পাওনা। সরকারের বড় বড় নির্মাণ প্রকল্পে তিনি বালি পাথর সাপ্লাই দিতেন, কিন্তু যাদের কাছ থেকে সেগুলো কিনতেন তাদের টাকা পরিশোধ করতেন না। টাকা চাইতে গেলে উল্টো শাহেদ বাহিনীর অত্যাচারের শিকার হতে হতো। ভুক্তভোগীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। বিশেষ ধরনের পতাকা উড়িয়ে সামনে পেছনে পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করতেন মোহাম্মদ শাহেদ। লাল পতাকা ওড়াতেন রিজেন্ট হাসপাতালের নাম লিখে। একসময়ের বিএনপি নেতা, আর হাল আমলে আওয়ামী লীগের সাথে তার ব্যাপক সখ্যতা। হাসপাতাল ব্যবসার আড়ালে শাহেদের বড় ব্যবসা ঠিকাদারি। জানা যায় সরকারের চলমান মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট বড় নানা নির্মাণে তিনি বড় মাপের পণ্য সাপ্লায়ার। মোহাম্মদ শাহেদের প্রতারণার ধরন খুব বুদ্ধিদীপ্ত। প্রথমে তিনি রিজেন্ট কেসিএস লিমিটেডের প্যাডে কার্যাদেশ দেন, যেখানে সবকিছুই ঠিকঠাক থাকে, কিন্তু মালপত্র ডেলিভারির পর থেকে আর টাকা দেওয়ার নাম নেই। টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি। ১৫,৩৬,৭৫০ টাকা বাবু সাপ্লাই। কোথায় দিয়েছিলেন সাপ্লাই? এটা পদ্মায় পিস্তল ধরিয়া আমার মা বাপ তুলিয়া মনে করেন একটা গালি দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না সাংবাদিক সাহেব, আমার চোখে দিয়া জল পানি পড়ছে। আরেক ভুক্তভোগী শেখ জুলফিকার ভুট্টো, তিনিও চলমান একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বালি পাথর সরবরাহের কাজ পেয়েছিলেন রিজেন্টের শাহেদের মাধ্যমে, যেখানে সবই ঠিকঠাক, কিন্তু চেক ব্যাংকে দিলে আর টাকা মেলে না। ওটা ৪২,৫৭,৫৬৯ টাকা। ওদেরকে তো জানে মাইরা বানাইলো, আমাদেরকে টাকা দিয়ে মাইরা বানাইছে। আমার মতো আরো বহু লোক চাপানা। প্রতারণার আরও প্রমাণ আছে। পঞ্চগড়ের মনিরুজ্জামান মিঠু পাথর সরবরাহ করে আজও টাকা পায়নি রিজেন্ট কেসিএস এর কাছ থেকে। ১৭,৮০,০০০ টাকা ডিজেল কেসিএস লিমিটেড। আপনি কি ঢাকায় এসেছিলেন টাকার জন্য কোনোদিনও? হ্যাঁ, টাকা কতবার গেছি। টিআইবি বলছে রাজনৈতিক দুর্বৃত্তপনার বড় উদাহরণ শাহেদ, যার পেছনের মাস্টারমাইন্ডদের বের করতে হবে। এদেরকে সুবিধা এবং সুযোগ করে দিয়েছে এক ধরনের অতি প্রভাবশালী রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন ভাবে ক্ষমতাবান ব্যক্তিবর্গ। যতই আমরা বলি না কেন দুদক মামলা করছে বা সরকারের বিভিন্ন কমিটি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাতে কোনো সুফল আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি, এই সমস্যাটিকে, এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণের বিষয়টিকে একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হিসেবে বিবেচনা করা না হয়। শাহেদের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীদের দাবি শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের পাওনা ফেরতের ব্যবস্থা করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ৬,৫০০ ভুয়া করোনা সার্টিফিকেটের বিনিময়ে অন্তত ৩ কোটি টাকা লোপাট করেছে রিজেন্ট হাসপাতাল এবং এর মালিক মোহাম্মদ শাহেদ। সেই সার্টিফিকেটের সুযোগ নিয়েছেন অনেকেই। বুধবার সংবাদ সম্মেলনে কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসেম। এদিকে র্যাবের করা মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৭ জনকে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে।
তদ্বির বাণিজ্য, অবৈধ ব্যবসা, খাতির ছিল মন্ত্রী, আমলা, রাজনৈতিক ব্যক্তিদের সাথে। প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সারা দেশে মামলারও সংখ্যা কম নয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে এমন নানা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে র্যাব। ফ্রন্ট লাইনার হিসেবে টেস্ট না করেই করোনার রিপোর্ট দেয়া এবং চুক্তি অনুযায়ী বিনামূল্যে করোনার চিকিৎসা দেওয়ার কথা থাকলেও রোগীদের থেকে নিয়েছে কোটি কোটি টাকা। যেসব রোগী গিয়েছে প্রত্যেক রোগী থেকেই তারা বিছানা বাবদ, অক্সিজেন সিলিন্ডার বাবদ তারা বিপুল পরিমাণ টাকা তাদেরকে বিল করেছে এবং তাদেরকে দিতে বাধ্য করেছে এই অর্থগুলো। দুর্নীতির তথ্য ফাঁস এবং হাসপাতালে র্যাবের অভিযানের পর পলাতক রয়েছেন মোহাম্মদ শাহেদ। তবে তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হবে। যখন আমরা অভিযান শুরু করলাম এরপরে সে কিন্তু গা ঢাকা দিয়েছে। আমরা গতকাল রাতেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমরা দেখেছি সে তার মোবাইলগুলো বন্ধ করে রেখেছে। অভিযানের দিনে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের 8 কর্মকর্তা ও কর্মচারীকে বুধবার বিকেলে তোলা হয় মহানগর হাকিম আদালতে। পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 7 জনকে 5 দিনের রিমান্ড পাঠান আদালত। প্রত্যেক আসামিকে 7 দিনের মধ্যে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং কামরুন নামে আরেক আসামি ছিল, সে ছিল মাইনর, তাকে কিশোর সংশোধনাগারে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। যাদেরকে চালান দিয়েছে এরা প্যাথোলজি বিভাগের একজনও না। এরা হলো কেউ ড্রাইভার, কেউ রিসিপশনিস্ট, কেউ বাবুর্চি, এইভাবে এদেরকে ধৃত করেছেন। কেউ মনে করেন কিরানি, এইভাবে ধৃত করেছেন, হিসাব রক্ষক। এখানে প্যাথোলজি বিভাগের একজন আসামিও ধৃত করেন নাই। রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই শাখা সিলগালা করে দেন। তিনি বলেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা করেনি রিজেন্ট হাসপাতাল, রোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্টের উত্তরা ব্রাঞ্চ এবং মিরপুর ব্রাঞ্চে এর আগে বেশ কয়েকবার আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে দণ্ড আরোপ করা হয়েছিল। এখানে আসলে যার কাছ থেকে যা পেরেছে বিল নিয়েছে, এবং কারো কাছ থেকে বেড ভাড়া নিয়েছে আপনার 10,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 7,000 টাকা। এবং সরকারের কাছ থেকে কিন্তু এই যে বিল ক্লেম করা পরেও কিন্তু এই লোকজনের কাছ থেকে এই বিলগুলো নিয়েছে। আর এই যে করোনার পেশেন্টের যে রিপোর্টের যে কেলেঙ্কারি, এটা এখান থেকে হয়েছে, 2 জায়গায় হয়েছে। তো গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা লাইসেন্স বাতিল করা হয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটে আজকে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা সিলগালা করে দিচ্ছি। লক্ষ্মীপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের কুয়েতের নাগরিকত্ব থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। রিজেন্ট সহ সব অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। 2020-21 সালের অর্থ বাজেট পাশের পর এক সপ্তাহের বিরতিতে বুধবার সকালে বসে সংসদ অধিবেশন। সম্পূরক প্রশ্ন করুন। বিরোধী দলীয় সাংসদ হারুনুর রশিদের অনির্ধারিত বক্তব্যের জবাব দেন সংসদ নেতা শেখ হাসিনা। সম্প্রতি বেসরকারি হাসপাতাল রিজেন্টে চালানো র্যাবের অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনিয়মের কারণে অভিযুক্ত হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে হাসপাতালটার কথা বলা হলো সেটা কিন্তু আমরা নিজেরাই তথ্য বের করেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে, এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন। তারা কি অন্য কেউ জানায়নি, এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে। র্যাব গেছে সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতে মানব পাচারের ঘটনায় আটক সংসদ সদস্য পাপুল প্রসঙ্গে তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও তাকে দেয়া হয়নি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। যে সংসদ সদস্য এখানে, সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের
সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানে তদন্ত করছি। এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, করোনার কারণে সংকুচিত বৈশ্বিক শ্রমবাজার থেকে এখন পর্যন্ত 22,000 প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন। বিদেশ ফেরত এসব প্রবাসীদের কর্মসংস্থানের জন্য বিনা জামানতে ঋণ দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে 500 কোটি টাকা দিয়েছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে 40 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 3,489 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 2,197 জন। মোট শনাক্ত হয়েছেন 1,72,134 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বুধবার এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,736 জন। মোট সুস্থ হয়েছেন 80,838 জন। 15,672টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,489 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,736 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন। মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলায় নয়, সেই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়মের কারণে দেশে করোনা সংক্রমণ বেড়েছে, এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এমন বাস্তবতায় আজ দেশে করোনা শনাক্তের 4 মাস পূর্ণ হলো। করোনা ঠেকাতে গৃহীত পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনেও সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে কোভিড জাতীয় কমিটি। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। স্বাস্থ্য খাতের চরম দুর্নীতি দৃশ্যমান হয় চিকিৎসকদের নিম্নমানের মাস্ক, পিপি দেওয়ার ঘটনা সামনে এলে। নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে ভাইরাসটিতে আক্রান্ত হন অনেক চিকিৎসক। এরপর কোভিড-19 টেস্টের ভুয়া ফলাফল দেয় জেকেজি নামের প্রতিষ্ঠান। ফলে দেশে করোনা সংক্রমণ ঠেকানোর সাধারণ ছুটির সুফল পায়নি দেশ। সম্প্রতি রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ওঠে একই অভিযোগ। 6 বছর লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন। মাস্ক কেলেঙ্কারি, নিম্নমানের পিপিই ক্রয় এবং কিট ক্রয় এবং সরবরাহে যে অনিয়ম আমরা দেখেছি, এটি কিন্তু করোনা সংক্রমণের কার্যক্রমকে, প্রতিরোধী কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর ফলে করোনার বিস্তার কিন্তু আরও বেশি ঘটেছে। চিকিৎসকদের সংগঠন বিডিএফ বলছে, দুর্নীতি না কমালে সরকারের নেয়া করোনা প্রতিরোধ কার্যক্রমও ব্যাহত হবে। করোনা নির্মূলের যে মিশন নেওয়া আছে সেই মিশনটা বাধাগ্রস্ত হবে এবং আলটিমেটলি আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যে সঠিক সময়ে হয়তো পৌঁছাতে পারবো না। কোভিড জাতীয় কমিটি বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে সরকারের গৃহীত সকল পদক্ষেপের পাশাপাশি কঠোরভাবে দমন করতে হবে দুর্নীতিও। দায়িত্বশীলতা, সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি কমাতে পারলে আগামী দিনে এই করোনার সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। 8 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,72,134 জন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনায় আবারও বেড়েছে মৃত্যু আর সংক্রমণ। 24 ঘন্টায় 2,08,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে, আর একদিনে প্রাণহানি 5,500। মোট মৃতের সংখ্যা 5,47,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 1,19,88,000। যুক্তরাষ্ট্রে একদিনে 54,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে 950 মানুষের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে 1,300 জনের। আক্রান্ত হয়েছে 48,000-এর বেশি। ভারতের রেকর্ড সংখ্যক 23,000-এর বেশি মানুষ একদিনে সংক্রমিত হয়েছে। মারা গেছেন 479 জন। তবে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 69 লাখের বেশি মানুষ। বিজ্ঞানীদের চ্যালেঞ্জের জেরে বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে স্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অতি ক্ষুদ্র ভাইরাস কণাও সংক্রমিত করতে পারে এমন প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে সংক্রমণ রুখতে জনসম্মুখে মাস্ক পরার বিকল্প নেই বলছে ব্রিটিশ রয়্যাল সোসাইটি। সাদিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট।
32টি দেশের 239 জন বিজ্ঞানীর চ্যালেঞ্জের মুখে বাতাসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংবাদ সম্মেলনে সংস্থাটির টেকনিক্যাল প্রধান বেন্ডেট্টা অ্যালেগ্রাঞ্জি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের পদ্ধতি হিসেবে বায়ুবাহিত বা অ্যারোসল সংক্রমণের সম্ভাব্যতার বিষয়ে ব্যাপক পরীক্ষা চলছে। আবদ্ধ পরিবেশে বা যেখানে আলো বাতাস কম, সেখানকার বাতাস থেকে সংক্রমণ ছড়ানোর বিষয়টি এড়ানো যায় না। এটি প্রমাণের বিষয়ে যদি নিশ্চিত হওয়া যায়, তবে আগামী দিনে সংক্রমণের মাধ্যম নিয়ে নতুন বৈজ্ঞানিক সারসংক্ষেপ প্রকাশ করতে হবে। মহামারীর শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার 2 ধরনের সংক্রমণকে গুরুত্ব দিয়ে আসছে। আশেপাশে সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিংবা কোনো বস্তু স্পর্শের পর চোখ, নাক বা মুখে হাত দেওয়া। তবে এক খোলা চিঠিতে বিজ্ঞানীরা দাবি করেন, বাতাসে ভেসে থাকা একেবারে ক্ষুদ্র ভাইরাসবাহী কণা থেকেও মানুষ আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকার মধ্য দিয়ে যে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে, WHO সে ব্যাপারে যথাযথ সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে। একাধিক গবেষণায় দেখা গেছে, শ্বাস প্রশ্বাসের ডপলেটের ক্ষুদ্র কণা দীর্ঘ সময়ব্যাপী কয়েক মিটার পর্যন্ত ভেসে যেতে পারে। ভাইরাসটি সত্যি বায়ুবাহিত হলে দ্রুতই বিকল্প পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে সামাজিক দূরত্বের নিয়ম মানার পরও আবদ্ধ জায়গায় মাস্ক পরতে হবে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ঘরের বাইরে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি। সাজি ইসলাম, নিউজ 24। প্রয়োজন অনুসারে ভার্চুয়াল আদালত চালানোর বিধান রেখে সংসদে বিল পাশ করা হয়েছে। বুধবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বিল পাশের জন্য প্রস্তাব করেন, পরে কণ্ঠ ভোটে পাশ হয়। এ সময় প্রধান বিচারপতির বরাত দিয়ে আইনমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আদালত চালু হবে। আর স্বাস্থ্যবিধি মেনে আদালত নিয়মিত চালুর দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দর্শক, আমরা প্রতিবেদনটি জন্য অপেক্ষা করছি, এটা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। 3 হাসপাতালের 50 জন করোনা রোগীর ওপর ফ্যাভিপিরাভির প্রয়োগ করেছে বাংলাদেশি ওষুধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস। ওষুধ প্রয়োগের 4 দিনের 48% এবং 10 দিনে 96% করোনা মুক্ত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিকন ফার্মাসিউটিক্যালস এই তথ্য জানায়। ওষুধ প্রয়োগে নেতৃত্ব দেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। এ সময় ইউজিসি অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ বলেন, করোনার সুনির্দিষ্ট কোনো ওষুধ না আসায় ফ্যাভিপিরাভির ব্যবহার করা যেতে পারে। তিনি কিছু রোগীর ওপর প্রয়োগ করেছেন, কার্যকর মনে হয়েছে। প্রয়োজন অনুসারে ভার্চুয়াল আদালত চালানোর বিধান রেখে সংসদে বিল পাশ হয়েছে। বুধবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বিল পাশের জন্য প্রস্তাব করেন, পরে কণ্ঠ ভোটে পাশ হয়। এ সময় প্রধান বিচারপতির বরাত দিয়ে আইনমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আদালত চালু হবে। আর স্বাস্থ্যবিধি মেনে আদালত নিয়মিত চালুর দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা পরিস্থিতিতে প্রয়োজনের তাগিদে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ভার্চুয়াল আদালত চালুর জন্য গত 7 মে মন্ত্রিসভায় এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এরপর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল আদালতের কাজ শুরু হয়। যাবতীয় প্রক্রিয়া শেষ করে বুধবার জনমত যাচাই বাছাই শেষে প্রয়োজন অনুসারে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হবে আদালত। এই আইনটা স্বাভাবিক সময়ের জন্য নয়, অস্বাভাবিক সময় এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হবে। আমরা যখন একদিন একটা পর্যায়ে যাব যেখানে এটার উপরে আমরা ডিপেন্ড করতে পারবো, তখন নিশ্চয়ই এটাকেই আসল হবে। স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আদালত চালুর আগে প্রত্যেকের জন্য স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা প্রণয়ন করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি অভিমত প্রকাশ করছে। প্রয়োজনে আমাদের স্বাস্থ্য
বিশেষজ্ঞদেরকে নিয়ে এই কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই অনুযায়ী তাদের সুপারিশ অনুযায়ী আমাদের আদালতটা খুলে দিতে হবে। বিচার প্রার্থীদের সুবিধার জন্য ভার্চুয়াল আদালতেও আগাম জামিনের বিধান চালুর দাবি জানান তারা। সুরক্ষাটা নিশ্চিত করে কোর্টটা খুলতে বলছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আগাম বন্যায় কুড়িগ্রাম এবং সুনামগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, ফসল এবং রাস্তাঘাট সহ ক্ষতি হয়েছে ব্রিজ এবং কালভার্টের। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় আমন রোপণ করা নিয়ে শঙ্কায় কৃষকরা। হুমায়ুন কবির সূর্য ও মোহাম্মদ বুরহান উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ ছোট বড় 16টি নদীতে ঘেরা উত্তরের জেলা কুড়িগ্রাম। হঠাৎ করে এসব নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 350 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে ফসল, ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় এখন পর্যন্ত প্রায় 10,000 হেক্টর জমির ফসল, 16,000-এর বেশি ঘরবাড়ি, 30 কিলোমিটার বাঁধ ও 37 কিলোমিটার রাস্তা এবং ভাঙনে বিলীন হয়েছে প্রায় 2,000 পরিবারের বসত ভিটা। ওটা 30,000 টাকার মতন খরচ, ওইটা 20,000 টাকার মতন উঠছে, উড়িয়ে তারপরে যে পানি আসিয়ে সব শেষ হয়। ঘরদুয়ার নষ্ট হয়েছে, মেলা কিছু ক্ষয়ক্ষতি, চড়াইচুরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বন্যায় রাস্তাঘাট ও ব্রিজ কালভার্টের ক্ষতি হলেও সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কাউন্সিলর সাহেবের কাছে অনেকবার যাওয়া হয়, বারবার উনি দেখানো হয়, উনি এবারও এসে মানে দেখে গেছেন, কিন্তু কোনো ব্যবস্থা হয় না। ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যায়, এই সাগর ব্রিজে পড়ে কয়েকবার দুর্ঘটনা ঘটছিল। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। ক্ষতি সেটা নিরূপণ করব, নিরূপণ করে আমাদের কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয়কে আমরা জানাবো, আর সেখান থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, মানে বিশেষ করে ক্ষতিপূরণের বিষয়ে, সেই অনুযায়ী আমরা কাজ করব। আর জেলা প্রশাসক বলছেন, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য পেলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। উপজেলা প্রশাসন আছে, সেখান থেকে ব্যবস্থাগুলো নিব এবং অন্যান্য বিভাগগুলো স্থানীয়ভাবে সেই ব্যবস্থাগুলো নিয়ে আমরা ক্ষতিটা পোষানোর চেষ্টা করব। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। চলাফেরা করতাম পারি না, রাস্তাঘাট বাঙ্গাল লাগে। রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। সড়ক বিভাগ বলছে, বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ 100 কিলোমিটার। তবে পানি পুরোপুরি নেমে গেলে এর পরিমাণ আরও বাড়তে পারে। বিভিন্ন উপজেলাতে প্রায় 100 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের প্রকৃত ক্ষতির চিত্রটা আমাদের হাতে আসবে। ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। N95 মাস্ক কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। বুধবার সকালে জেএমআই ও তমা কনস্ট্রাকশনের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের সচিব। আর সকল তথ্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের তলবে আসা 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। N95 মাস্ক কেলেঙ্কারি ও অনিয়মের অভিযোগ বিষয়ে জানতে সরবরাহকারী 5 প্রতিষ্ঠানের কর্তাদের ডেকে পাঠায় দুদক। এদের মধ্যে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান ও এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে বুধবার হাজির হতে বলে দুর্নীতি দমন কমিশন। এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে দুদকে আসেননি। বুধবার সকাল থেকে দুদক কার্যালয়ে টানা 5 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থাপনা পরিচালক ও তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারীকে। দুদক পরিচালক জয়নাল আবেদিন শিবলির নেতৃত্বে একটি টিম তাদেরকে মাস্ক সরবরাহের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষ হলে 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হন। আমরা 3 লক্ষ পিস মাছ আমদানি করছি। 60 পিস, মোট 60 পিস, 60 প্যাকেট, 60 পিস, 60টা মাস্ক। দ্যাট মিনস এরকম 60টা মাস্ক। এই 60টা মাস্ক আমরা পোর্ট থেকে কম পাইছি। ওটা দুদককে জিজ্ঞেস করেন, আমি সব বলে আসছি। পরে দুর্নীতি দমন কমিশনের সচিব জানান, মাস্ক সরবরাহে অনিয়মের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এবং তদন্ত করে এখান থেকে প্রকৃত যারা পিন পয়েন্টেড করা হবে, প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে।
এদিকে বৃহস্পতিবার মেডিটেক ইমেজিং লিমিটেড এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেনোক্র্যান্ট লিমিটেডের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্বাস্থ্য খাতের অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। 14 দলের মুখপাত্র ও সমন্বয়কের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। অনলাইনে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সমন্বয়ক হিসাবে আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কর্মসূচিগুলি আমরা বিভিন্ন সময় বাস্তবায়ন করেছি এবং যৌথ কর্মসূচিগুলি তিনি যেটা দিয়েছেন আন্দোলন সংগ্রামের, সবগুলি তখন আমরা বাস্তবায়ন করেছি। নানা অজুহাতে প্রতিদিন বাইরে বের হচ্ছে ওয়ারির রেড জোনের অনেক বাসিন্দা। সকাল থেকেই শুরু হয় জরুরি প্রয়োজনে বের হওয়ার তোড়জোড়। দীর্ঘ সারি আর প্রয়োজন ছাড়া বের হতে চাইলে বাঘ বিতণ্ডায়ও জড়াচ্ছেন কেউ কেউ। স্বেচ্ছাসেবীরা বলছেন টানা 5 দিন ধরে চলা লকডাউনে হঠাৎ করে বেড়েছে রোগীর প্রেসক্রিপশন সংখ্যা। স্বেচ্ছাসেবী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন শুধুমাত্র চিকিৎসক, নার্স আর বিশেষ প্রয়োজন ছাড়া কাউকেই বের হতে দেয়া হচ্ছে না। তবে বিভিন্ন প্রয়োজনে বের হওয়ার কথা বলেন এখানকার বাসিন্দারা। দুর্নীতির কেলেঙ্কারি আড়াল করতে সরকার ভিন্নমত এবং মুক্ত চিন্তার নাগরিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। সরকারের ব্যর্থতা সমালোচনা করায় গত 3 মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, স্কুলের শিক্ষার্থী, নারী সহ 200 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভারতের একজন 10ম শ্রেণীর কিশোর শিক্ষার্থীও রয়েছে। জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন শুধুই পরিবারের সদস্যদের সঙ্গে। ব্যক্তিজীবনের নানা কষ্ট নিয়ে নীরব অভিমানে চলে গেলেন প্লেব্যাক সম্রাট এন্দ্র কিশোর। বন্ধু, সহকর্মী কারোর সঙ্গে দেখা করেননি। চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছিলেন শখের ফ্ল্যাটটিও। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজী সাহেব। কিছুদিনের একটু স্মৃতি, অনুরাগ, অনুভূতি আর এক বুক অভিমান নিয়ে দয়ালের ডাকে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি শিল্পী এন্ড্র কিশোর। বহু চেষ্টা করেও কোনো বাঁধনে আটকানো গেল না প্লেব্যাক সম্রাটকে। জীবনের শেষ দিনগুলোতে বেছে নিয়েছিলেন নিঃসঙ্গতা। কি এক অভিমানে কথা বলেননি কাছের বন্ধুদের সঙ্গেও, বারণ করেছিলেন যোগাযোগ করতেও। বললেন যে আমার সাথে কেউ তোমরা কথা বলো না, মোবাইলেও বলো না, আর আমার সাথে কেউ দেখাও করো না। এটা যে কি রহস্য। বন্ধুরা কষ্ট পাবে অথবা আত্মীয় স্বজন কষ্ট পাবে, আমি তো চলেই যাচ্ছি। তো ফলে সেই কষ্টটা তিনি দেখতে চান। বেঁচে থাকার লড়াইয়ে সব সঞ্চয় যখন শেষ, তখন তাকে বিক্রি করতে হয় রাজশাহী পদ্মা আবাসিকে থাকা ফ্ল্যাটটিও। কিন্তু শেষ ইচ্ছে ছিল যেন মৃত্যু হয় রাজশাহীতে। তাই সিঙ্গাপুর থেকে ফিরে ঢাকা হয়ে উঠেছিলেন বোনের বাড়িতে। সে যদি আবার গান গাইতে পারে তাহলে হয়তো আবার সে অন্তত একটা বাড়িও বানাতে পারবে। তো ফলে আমরা বললাম যে ঠিক আছে, এটি বিক্রি করার ব্যবস্থা করি। গানের চূড়ায় উঠলেও কখনো ভুলে যাননি বাল্যকালের গানের ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুকে। ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছিলেন ওস্তাদের নামে গানের সংগঠন, যার সভাপতিও ছিলেন এন্ড্র কিশোর। তার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার কথা বলছেন সহযোদ্ধারা। তার স্মৃতিটাকে, তার সঙ্গীতময় বর্ণাঢ্য জীবনটাকে তিনি বাঁচিয়ে রাখার জন্য মূলত আর কি তিনি প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন। দাদাকে অনুসরণ করেই দাদার যে কাজগুলো ছিল ওই কাজগুলো করার জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। গত 6 জুলাই না ফেরার দেশে চলে যাওয়া এই গানের পাখি সন্তানদের জন্য এখন অপেক্ষায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।